1 2 3 হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এক স্বপ্ন পূরণের দিন। যে জায়গায় যাওয়ার স্বপ্ন আমরা দুজনে মিলে দেখেছিলাম আজ থেকে বেশ কিছু বছর আগে, আজ হবে সেই গল্পের সূচনা। আর সেই গল্পের সঙ্গী হবে তোমরাও। কোন সেই স্বপ্নের জায়গা সেটা ক্রমশ প্রকাশ্য। এখন বাজে রাত 11টা। আমরা এখন বেরোবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে। আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে, আর এখন ঘড়িতে বাজে রাত 12টা। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স 22 কিলোমিটার মতো, তাই আসতে বেশিক্ষণ সময় লাগলো না। আর বেড়ানোর যে এক্সাইটমেন্ট তাতে রাতে ঘুম হওয়ার নয়, তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি চলে আসি, এয়ারপোর্টেই ওয়েট করব। আমাদের ফ্লাইট ভোর 5:35-এ এয়ার ইন্ডিয়া। এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তবে বেড়াতে যাওয়ার আগে অপেক্ষা করাটা যে কি আনন্দের সেটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। তো এখন অপেক্ষা চলবে, তোমরা আমাদের সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। যারা প্রথমবার এয়ারপোর্টে আসছো তাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করি। এয়ারপোর্টে ঢুকতে গেলে তোমাদের টিকিটের সাথে সাথে অরিজিনাল আইডেন্টিটি প্রুফ লাগবে। যতজন আসবে সবারই অরিজিনাল আইডেন্টিটি প্রুফ লাগবে। সিকিউরিটি গার্ড চেক করে তোমাদেরকে ভেতরে ঢুকতে দেবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কিছু সেলফ চেক ইন কিয়স্ক রয়েছে। এই আমার পেছনে যে মেশিনগুলো আছে দেখছো, এগুলো সেলফ চেক ইন কিয়স্ক। এখান থেকে তোমরা চেক ইন করতে পারবে আর বোর্ডিং পাসও প্রিন্ট আউট বার করতে পারবে। লাউঞ্জে যেতে গেলে তোমাদের সিকিউরিটি চেক ইনের মধ্যে দিয়ে যেতে হবে, তবে তোমরা লাউঞ্জে যেতে পারবে। আর আমরা ওয়েব চেক ইন করে নিয়েছিলাম। ওয়েব চেক ইন সম্বন্ধে তোমাদের বলে রাখি, তোমরা যে সংস্থার এয়ারলাইন্সের টিকিট কাটবে সেই সংস্থার ওয়েবসাইটে যাবে, ওখানে দেখবে ওয়েব চেক ইন বলে অপশান থাকবে। সেখান থেকে তোমরা তোমাদের পিএনআর নাম্বার থাকবে, সেই পিএনআর নাম্বারটা দেবে আর লাস্ট নেমটা দেবে, তাহলেই তোমাদের ওয়েব চেক ইনের পেজটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে তোমরা সিট সিলেকশন করতে পারবে। কিছু ফ্রি সিট থাকে, কিছু তোমাদের কিনতে হয়, সেগুলো তোমরা নিজেদের মতো দেখে নেবে। সেই সিট সিলেক্ট করে তোমরা ওয়েব চেক ইন করতে পারবে। খুবই ইজি প্রসেস। সেগুলো যদি করে নাও তাহলে তোমাদেরকে আর এখানে কাউন্টারগুলো থেকে আলাদা করে কিছু প্রিন্ট আউট বার করতে লাগবে না, তোমাদের সময় অনেকটা বেঁচে যাবে। আমাদের চেক ইন হয়ে গেল। আমরা এখন চলে এসেছি 101 গেটের সামনে। এখান থেকেই আমাদের বোর্ডিং স্টার্ট হবে। এখন ঘড়িতে বাজে 5টা, আর আমরা ফ্লাইটে উঠে পড়েছি। ফ্লাইট ছাড়বে 5:35-এ, এখনও কিছুক্ষণ বাকি রয়েছে। তো একটা দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে, যদিও তোমাদের এখনও জানাইনি আমরা কোথায় যাব। তো সেটা ক্রমশ প্রকাশ্য। আমরা 2 ঘন্টা 5 মিনিটে প্রায় 1480 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করব, যার বেশিরভাগটাই বে অফ বেঙ্গলের ওপর দিয়ে।
তো জার্নি শুরু আমাদের সঙ্গে তোমাদেরও। মর্নিং সকলকে। প্রায় 36,000 ফুট ওপর থেকে একটা দুর্দান্ত সানরাইজ এনজয় করতে করতে দেখি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। যখন আমরা পা দিতে চলেছি আমাদের সেই স্বপ্নের জায়গায়। ওয়েলকাম টু আন্দামান। ঘড়ির কাঁটায় এখন 7:35 আর আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ারে। ফাইনালি আমরা এসে গেছি আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারে। এই জাস্ট এয়ারপোর্টের বাইরে বেরোলাম। এয়ারপোর্টে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই কিছুই তোমাদের দেখাতে পারলাম না। আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে, তো আমরা এখন সেই গাড়িতে করে হোটেল পৌঁছবো। চলো তাহলে আমাদের সাথে ঘুরতে থাকো। এয়ারপোর্ট থেকে আমরা হোটেল এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 10:30। এবার আমরা বেরোবো। পোর্ট ব্লেয়ারে আমরা রয়েছি হোটেল অমিতে। এর লোকেশানটা তোমাদের বলে দিই, এটা ঠিক আন্দামানের একমাত্র স্টেডিয়াম, তার ঠিক অপোজিটেই এটা। আর এখান থেকে ভিউটা যেটা দেখতে পাচ্ছি দুর্দান্ত। এই হলো পোর্ট ব্লেয়ারের স্টেডিয়াম, তার পাশেই একটা সুইমিং পুল রয়েছে। আর এখান থেকেই চালু হয়ে যাচ্ছে বিস্তর জলরাশি। আমি যদি ক্যামেরাটা তোমাদের জুম করে দেখাই, এই যে দূরে যে দ্বীপটা দেখছো এটা হচ্ছে রস আইল্যান্ড। আমরা এখানে কালকেই যাব। এখানে এই গাছপালাগুলোর জন্য একটু ভিউটা ঢাকা পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এই হোটেলের রিভিউ আমরা তোমাদের পরে দেব। আমাদের এই আন্দামান ট্রিপ 10 নাইট 11 ডেজের, তার মধ্যেই আমরা আন্দামানকে এক্সপ্লোর করার চেষ্টা করব। তার মধ্যে আজকে হচ্ছে ডে 1। আজকে আমরা লোকাল সাইট সিন কভার করার চেষ্টা করব, আর সেই জন্যই এখন রেডি হয়ে গেছি। চলো তাহলে তোমাদের সাথে ঘুরে দেখি লোকাল সাইট সিন।
পোর্ট ব্লেয়ারের লোকাল সাইট সিনের প্রথম স্পট হলো সেলুলার জেল। আমরা সেখানেই চলে এসেছি। আমাদের হোটেল থেকে সেলুলার জেলের দূরত্ব বেশি নয় বলে আমরা হেঁটে হেঁটেই এখানে চলে এসেছি। তবে তোমরা যদি সাইট সিন দেখতে চাও তাহলে এখানে অটো তো রয়েছেই, আর তার সাথে সবথেকে কম খরচে যদি তোমরা সাইট সিন দেখতে চাও তাহলে তোমাদের জন্য গোগো বাসের অপশান রয়েছে। কিন্তু সেখানে বলে রাখি গোগো বাসের ফ্রিকোয়েন্সি এখন খুব কম আমি দেখছি, তাই জন্য তোমরা সেই হিসাবে প্ল্যান করে একটু ওয়েট করতে হবে। তোমাদেরকে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। গোগো বাস 150 টাকা করে প্রতিজন নেয়, আর তোমাদেরকে লোকাল সাইট সিনগুলো করিয়ে দেবে। সেলুলার জেলের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে পার পার্সন। আর টাইমিংটা তোমাদের একটু বলে দিই, 8:45 থেকে 12:30 এবং 1:30 থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে, আর সোমবার দিনকে বন্ধ থাকে। যাদের আত্মবলিদানের জন্য আজ আমরা স্বাধীন শান্তিতে রয়েছি, তাদের ওপর হওয়া অত্যাচারের যন্ত্রণার কিছুটা আভাস আমরা পাবো এই সেলুলার জেল পরিদর্শন করে। এই জেলে প্রবেশ করে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই জেলের মডেলটি একটা কাঁচের বাক্সের মধ্যে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই ঘরে রয়েছে এই জেলে বিভিন্ন সময় কাটানো স্বাধীনতা সংগ্রামীদের কথা ও তাদের ইতিহাস। এই কুখ্যাত জেলকে কালাপানিও বলা হয়। কালাপানির ইতিহাস সুবিস্তারে উপলব্ধি করতে গেলে সবথেকে ভালো মাধ্যম হলো লাইট অ্যান্ড সাউন্ড শো, যার টাইমিংগুলো আমরা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই হৃদয় বিদারক জায়গা, ফাঁসির মঞ্চ, যেখানে বিনা অপরাধে বলি হয়েছে শত শত বিপ্লবীর প্রাণ। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর ছিল বন্দীদের কঠোর পরিশ্রম, তার সঙ্গে চলত নির্মম অত্যাচার। তারই চিত্র তোমাদের সামনে তুলে ধরছি। শত অত্যাচার সত্ত্বেও স্বাধীনতা সংগ্রামীদের মনোবল ইংরেজ সরকার কোনো দিনও ভাঙতে পারেনি। সামনে যে ছবিটি দেখতে পাচ্ছ, ইনি হলেন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী
শচীন্দ্রনাথ সান্যাল। আমরা এখন তারই কারাগৃহে দাঁড়িয়ে রয়েছি। এই ছোট্ট একটা কারাগৃহে কিভাবে দিন যাপন করেছিলেন এটা ভেবেও গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই সেলগুলো এমনভাবে লক করা থাকতো যে বন্দীদের চাবি দিয়ে দিলেও তারা এটাকে ভেতর থেকে কোনোভাবেই খুলতে পারতো না। আর সেটা কিভাবে দেয়া হতো তোমাদেরকে একটু দেখাই। আমি এবারে সেলটাকে বন্ধ করে দিচ্ছি। আর সেলের এইখানে রয়েছে আসল কারিগরি। দেখো, এখান থেকে আমি এটা লক করে দিলাম। এখানে লক করে দিলাম এই জায়গা। এখান থেকে হাত বাড়িয়ে কোনোভাবেই বন্দিরা ওই অবধি পৌঁছাতে পারতো না। শুনেছি এখানে ব্রিটিশ শাসক তারা এখানে লক করে চাবিটা বন্দীদের হাতে দিয়ে দিত, আর সেখান থেকেই তাদের কাছ থেকে চাবি চেয়ে তারা এখান থেকে লক খুলতো। শত অত্যাচারের পরও যিনি ছিলেন নিজের সংকল্পে অবিচল, তিনি হলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বীর বিনায়ক দামোদর সাভারকার, যাকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিনি নিশ্চিত ছিলেন তার আত্মবলিদান কখনোই বিফলে যাবে না, দেশ স্বাধীন হবেই। এনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টের নাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাখা হয়েছে। এখানে রয়েছে আন্দামানের এই জেলে সাজাপ্রাপ্ত সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীর নাম যাদের একটাই স্বপ্ন ছিল ইংরেজদের হাত থেকে দেশমাতৃকার মুক্তি, আর একটাই অস্ত্র ছিল বন্দে মাতারাম ধ্বনি। এই সেলুলার জেলে 693টি কারাগার রয়েছে, যেগুলি প্রত্যেকটি আকারে আয়তনে সমান। প্রত্যেকটি কারাগার 13.5 ফুট লম্বা এবং 7 ফুট চওড়া। এই সেলুলার জেলের গঠন সম্বন্ধে তোমাদের একটা কথা বলি। তোমরা এই যে সামনের অংশটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এই উইংয়ের সামনের দিক, আর এটা ঠিক অপোজিটে রয়েছে এই উইংয়ের পিছন দিক। এটা এইভাবে তৈরি করা হয়েছে, তার কারণ হচ্ছে যে এই সামনের উইংয়ের বন্দিরা যাতে কোনোভাবেই এই সামনের উইংয়ের বন্দিদের সাথে যোগাযোগ না করতে পারে। শুধু ইংরেজ নয়, জাপানিরাও এই দ্বীপপুঞ্জ অধিগ্রহণ করে এবং অত্যাচার চালায়। সব অত্যাচারের অবসান ঘটে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমনে 1943 সালে। 1943 সালের 30শে ডিসেম্বর স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাজি এই দ্বীপেই। আমরা এখন সেলুলার জেলের ছাদে চলে এসেছি। এই সেলুলার জেলে 7খানা উইং ছিল। এখানে 1, 2, 3টে, এই 3টে উইং এখন অবশিষ্ট রয়েছে। আর বাকি যে উইংগুলো ছিল সেখানে এখন হাসপাতাল তৈরি হয়ে গেছে। এখানে সেলুলার জেলের ছাদ থেকে এক অসম্ভব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে নীল জল আর সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদের একটু দেখাই। এই যে আইল্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে নর্থ বে আইল্যান্ড। আর এখানে যে আইল্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রস আইল্যান্ড, যেটার বর্তমান নাম নেতাজি সুভাষ দ্বীপ। আমার নিজের দেশের মানুষের ওপর অত্যাচারের করুণ কাহিনী শুনতে শুনতে মন হয়ে উঠেছে ভারাক্রান্ত। সকল স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাই, তাদের স্বপ্ন সার্থক হয়েছে, তাই আজ আমরা স্বাধীন। সেলুলার জেলে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা চলে যাচ্ছি পরের স্পটে। সেলুলার জেলের ঠিক বিপরীতেই রয়েছে বীর সাভারকার পার্ক।
বিকেল থেকে এখন আমরা চলে এসেছি আন্দামানের ফিশারিজ মিউজিয়াম, যার আর একটা নাম হচ্ছে অ্যাকোরিয়াম। এখানে আন্দামানের সমুদ্রের নিচে বিভিন্ন রকমের প্রাণী এবং কোরাল সংরক্ষণ করে রাখা রয়েছে। চলো তোমাদের তাহলে ঘুরিয়ে দেখাই। ফিশারিজ মিউজিয়াম দেখে এখন আমরা চলে এসেছি আন্দামানের মেরিনা পার্কে। আর এই পার্কে এসে যার সাথে আমাদের প্রথম দেখা, তাকে দেখে একদম মন জুড়িয়ে যাচ্ছে। সে কে তোমাদের একবার দেখাই। মেরিনা পার্কটা বেশ খুব সুন্দর করে সাজানো হয়েছে আর বেশ বড়, ওই অবধি চলে গেছে। আর এখানে যে দেখছো কিছু ছোট ছোট বোট দাঁড়িয়ে রয়েছে, এই বোটগুলোই রস আর নর্থওয়ের ট্যুরগুলো করায়। আমরা কালকে ওখানে যাব। আর এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও হচ্ছে, আমি দেখছি। বেশ সুন্দর করে সাজানো পার্কটা। রাত্রিবেলা এলে খুব সুন্দর লাগবে, বিকেলবেলা এলে। পার্কটা 8:30 অবধি খোলা থাকে। স্থানীয় লোকরা এখানে মর্নিং ওয়াক করতে আসে। আর এখানে দেখছি বেশ কিছু জিমের ইনস্ট্রুমেন্ট লাগানো রয়েছে। দূরে যে জায়গাটাতে আমাদের ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা রয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর এই আন্দামানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এই জায়গাটাতে পতাকা উত্তোলন করেননি, তিনি করেছিলেন অন্য একটি জায়গায়। সেই জায়গাটা সম্ভব হলে তোমাদের দেখাবো। আর এই জায়গাটাতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি এই পতাকা উত্তোলন করেন এবং এই জায়গাটা ফ্ল্যাগ পয়েন্ট হিসেবে ঘোষণা করেন। গরমে প্রায় ভেপসে গিয়েছি। আর এই এতক্ষণ ধরে গরমে হেঁটে খানিকের শান্তি পেলাম এই গোগো বাসে চড়ে। আর আরেকটা কথা বলে দিই তোমাদের, এই গোগো বাসে করে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যেতে 30 টাকা করে ভাড়া পড়ে। আর তোমরা যদি চাও যে পুরো দিনের একটা প্যাকেজ বুক করবে, সেটাও হয়, সেটা 150 টাকা করে প্রতিজন। মেরিনা পার্ক দেখে ফ্ল্যাগ পয়েন্ট হয়ে আমরা গোগো বাসে করে চলে এসেছি সায়েন্স সেন্টার। আন্দামানের যা হিউমিডিটি, তাতে একেবারে আমরা দুজনে বিধ্বস্ত। তবে এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে কারিবিয়ান স্কোপ বিচ।
দেখা যাক করবিয়ান স্কোপ বিচের সানসেট আমাদের একটুখানি এনার্জি দিতে পারে নাকি। সায়েন্স সেন্টার দেখে আমরা চলে এসেছি করবিয়ান স্কোপ বিচে। যেমনটা পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে, বেশ ভালো লাগছে। প্রচুর লোক এখানে আজকে এসছে, আজকে সানডে, কিছু লোকাল লোকেরাও এসছে, প্লাস ট্যুরিস্টরাও রয়েছে এখানে। আর আমি প্রথমে ভেবেছিলাম এটা সানসেট বিচ হবে, কিন্তু এটা সানসেট বিচ নয়, এটা সম্ভবত একটা সানরাইজ বিচ। সানসেট সামনে হয়ে গেছে। ঘোরা কমপ্লিট। আমরা এই করবিয়ান স্কোপ বিচ থেকে এবার হোটেল চলে যাব। আর কাল থেকে ঘুমায়নি, তাই খুব টায়ার্ড লাগছে, আজ রেস্ট নিতে হবে। আর কালকে তো অনেক কিছু করার আছে, তোমাদের সাথে আগামীকাল দেখা হবে। তোমরা আমাদের সঙ্গে থেকো। আজকের মতন এখান থেকেই টাটা।